বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি রব্বি জিদনি জিদনি ইলমা ইলমা। রব্বি জিদনি রব্বি ইলমা জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। তাহের গতকালকে ভাই কেমন আমরা আছেন? ক্লাস করছিলাম, একটা ছোটখাটো ক্লাসটা হয়েছিল প্রশ্ন আলোচনা। দণ্ডবিধি আমরা যে পড়াশোনাগুলো করছিলাম তার হ্যালো উপরে স্যার, প্রশ্ন আছি আলোচনা মোটামুটি ভালো। হয়েছিল। আপনি ভালো আছেন? এখানে এনামুল ভাই ছিল আর আলহামদুলিল্লাহ ভালো। রিপন ছিল। একটু সমস্যা। আচ্ছা, পুরাতন তবে ছাত্র আছি নাকি? আলহামদুলিল্লাহ ভালো। যাই হোক, দুইজনকে নিয়ে আর কি প্রশ্ন আলোচনা করছিলাম, আপনারা ছিলেন না, সেই জন্য আমরা আগের কোনো ধারা পড়াগুলা আলোচনা করি নাই। ধারাগুলা মনে আছে না? কোনো দেখি ধারায় আজকে কোনো ইনশাল্লাহ ঝামেলা নতুন আছে? ধারা আলোচনা করব। দণ্ডবিধি 1860 সালের আইন। এক ধারা দেখছিলাম, থেকে বেশি 5 একটা ধারা সুযোগ পর্যন্ত পাইছি না তো প্রথম স্যার। ডিউটি ছিল অধ্যায়। মাত্র ডিউটিতে আসলাম, এক ধারায় বলা আছে পরিচিতি, লাইক দুই করে ধারায় আইছি। বলা আছে দেখছিলাম একটু। কি বাংলাদেশের ঝামেলা! অভ্যন্তরে সংগঠিত শেষ মনে হয় স্যার, অপরাধের কি কালকে শেষ বিচার হয়ে করা যাবে। যাবে, শাস্তি প্রদান করা যাবে, এটা স্বাভাবিক। এক জায়গা থেকে টেনে নিয়ে যায় ধারা আর এক 3-এ জায়গায় বলা ডিউটি আছে পড়ায়। যদি বাজে বাংলাদেশের অবস্থা। বাইরে কেউ ঝামেলা অপরাধ স্যার, করে তাহলে সেই অপরাধের পয়সা তো কষ্ট বিচারটা পুলিশের, বাংলাদেশে আইন বলে অন্য বাহিনী পরিচালনা আর তো কিছু না। শাস্তি প্রদান করা যাবে, যা যা না, কার্যক্রম প্রত্যেকটা কোনো কার্যক্রম দেশের সঠিকভাবে সম্পন্ন মাথা করা ব্যথাও হবে, নাই, কোনো সমস্যা নেই। হুম। শুধু মাথা ব্যথা ধারা আমাদের। 6 থেকে ধারা 52 পর্যন্ত দ্বিতীয় অধ্যায়। আমাদের দেওয়ার কাজগুলো আইন সাধারণ শৃঙ্খলা রক্ষা ও করে, এই জন্য কিছু ব্যতিক্রম। না। হ্যাঁ, সমস্ত ধারা কাজে 12, পুলিশ। ভারতীয় জনসাধারণ। জনসাধারণ বলতে এখানে প্রত্যেকটা জনগণকেও বোঝায় বা যে কোনো আমরা ডিউটি, সম্প্রদায়কেও সব বোঝায়, মুসলিম আমাদের। সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা যা যা আছে সমস্যা নেই। প্রত্যেকটা জাকাল্লাহ। সম্প্রদায়কেও কি জি স্যার। জনসাধারণ বোঝায়। ধারা আজকে 14 আমরা পড়ি রাষ্ট্রীয় কর্মচারী, ধারা 268 ধারা 17 থেকে। ধারা একটু 19 রিভিশন করি। বিচারক বা জজ। ধারা 20 294 বিচারালয়, ধারা ধারা পর্যন্ত। 21 সরকারি কর্মচারী, তারপরে ধারা 22 স্থাবর সম্পত্তি, নতুন ধারা ধারা 23 অন্যায় লাভ অন্যায় ক্ষতি, ধারা 24 অসাধুভাবে, ধারা 25 প্রতারণামূলকভাবে, ধারা 27 স্ত্রী 268 ধারায় কেরানি ও বলা আছে ভিতের গণ অধিকারভুক্ত সম্পত্তি, উপদ্রব। ধারা 28 নপুংসক, উপদ্রবের ধারা 29 সংজ্ঞা। দলিল, ধারা 30 মোটর দণ্ডবিধিতে জামানত, গণ ধারা 31 উপদ্রবের উইল, কথা ধারা বলা আছে 34 11 প্রকার। কতিপয় ব্যক্তি যদি দণ্ডবিধিতে সম্মিলিতভাবে একই উদ্দেশ্য 11 সাধন প্রকার করবে গণ উপদ্রবের কৃতকাজ। কথা বলা ধারা আছে। 39 স্বেচ্ছাকৃতভাবে, ধারা ধারা 40 অপরাধ, ধারা 4-1 268 মূর্ধন্য ফৌজদারি আর কার্যের শাস্তি হলো বিধিনিষেধ। 290। ধারা 41 বিশেষ আইন, ধারা 42 স্থানীয় শাস্তি আইন, ধারা 44 ক্ষতি, ধারা 290। 51 হলফ বা আর শপথ, ধারা 291 তে 52 বলা হয়েছে অন্ধবিশ্বাস বা সরল যদি কোনো বিশ্বাস। ব্যক্তি গণ ধারা উপদ্রব 52 ক 6 অব্যাহত ধারা, রাখে ধারা অথবা পুনরায় 53 হতে কি ধারা করে গণ 75 উপদ্রবের পর্যন্ত সৃষ্টি দণ্ড করে, সম্পর্কিত তাহলে তার শাস্তি বিভিন্ন 291। দণ্ড অর্থাৎ সম্পর্কিত গণ কি দণ্ড উপদ্রব প্রদান একবার করা যাবে, বন্ধের দণ্ড আদেশ কে দেওয়া হয়েছে, মওকুফ করতে কিন্তু আদেশ পারবে, দণ্ড অনুযায়ী কে বন্ধ মওকুফ করে করতে নাই। পারবে না। গণ উপদ্রব কি করে নাই? ধারা গণ উপদ্রব সংক্রান্ত 53 যে বিষয়গুলো আছে, 11 ধারা প্রকার যে 53 তে বিষয় বলা আছে, হয়েছে সে বিষয়ের কোনো এক দণ্ড প্রকার যদি দণ্ড কোনো ব্যক্তি কি কয় করে প্রকার, দণ্ড 6 গণ প্রকার। উপদ্রব করে, সে দণ্ড গণ কয় প্রকার, উপদ্রব 6 অপসারণ প্রকার। করার জন্য বা যে আদেশ দেবে সেই আদেশ ধারা অনুসারে কাজ 54 তে বলা করার হয়েছে জন্য সরকার কর্তৃক যদি আদেশ দণ্ড দেওয়া হয়, হ্রাসকরণ। সেই আদেশটা ধারা যদি 55 তে পালন না করে সরকার কর্তৃক অথবা যাবজ্জীবন কারাদণ্ড, হ্রাসকরণ, আদেশ স্থগিতকরণ অনুযায়ী কি অথবা অন্য করলো কোনো দণ্ড পালন প্রদান। করলো সাময়িক কিছু ধারা সময়ের জন্য, 55 ক পরবর্তীতে রাষ্ট্রপতির আবার যদি ক্ষমতা। নতুন করে ধারা গণ 71 উপদ্রবের সৃষ্টি করে তাহলে একই শাস্তি মামলায় যদি দুইশো একাধিক অপরাধ হয় একানব্বই সেক্ষেত্রে করণীয় এবং সর্বোচ্চ শাস্তি তাহলে প্রদানকারী। 268 গণ উপদ্রব ধারা আর 75 দুইশো বর্ধিত দণ্ড নব্বই প্রদান করা 291 যাবে গণ ভারত মহাত্মা উপদ্রবের এবং শাস্তি। 17 অধ্যায়ের যদি কোনো অপরাধ কোনো 269 ব্যক্তি করেন, অর্থাৎ সুন্দর পূর্বে একটা যদি জিনিস কোনো বলা আছে, অপরাধে দণ্ডিত হয়, সংক্রামক ব্যাধি। দণ্ডিত সংক্রামক হওয়ার ব্যাধি পর বলতে যদি প্লেগ, পরবর্তীতে বসন্ত, 12তম অধ্যায় এবং 17তম কলেরা, অধ্যায়ের যদি কোনো অপরাধ এই করে 3 তাহলে প্রকার তাকে ব্যাধির মৃত্যুদণ্ড উল্লেখ প্রদান করা যাবে। ধারা দণ্ডবিধিতে 73 এখানে আছে। এছাড়াও আইন করা বা বর্তমানে যে ভুল করোনা, ধারণাবশত বা ভুল করোনা যে তথ্যের ভিত্তিতে গেছে যদি কোনো কিছু কিছুদিন করা আগে, হয় সে সেক্ষেত্রে করোনা অপরাধ হবে কি না। সরকারি সংক্রামক ব্যাধি, কর্মচারী। মরণ ব্যাধি, ধারা 77 এমন কোনো ব্যাধি যা ধারা কোনো ব্যক্তি যদি 77 বলা হয়েছে এই মরণ বিচারকের ব্যাধি কাজ। বা সংক্রামক এই ব্যাধিগুলো বিচারকের কাজ কি হবে না, অপরাধ অবহেলাজনিত হিসেবে গণ্য হবে কাজের না। ধারা মাধ্যমে, 79 অর্থাৎ সাধারণ কোনো সে ক্ষেত্রে আইন যদি বলে বাধ্য এগুলা কি আইন বলে গুরুত্বপূর্ণ যদি না বাধ্যতামূলক ভাবে, ধারণাবশত যেগুলা যদি কেউ মানুষের করে জন্য বা ভুলবশত ক্ষতিকর, যদি কিছু করে আমি যদি সেক্ষেত্রে কি এই হবে না, সংক্রান্ত অপরাধ রোগগুলা হবে না। নিয়ে যদি ধারা মানুষের কি ভিতরে আইনানুগ চলাচল কাজ করি, অন্য আইনানুগ মানুষের কার্য হওয়ার সম্পাদন কোনো সম্ভাবনা আছে, অপরাধ এরূপ হবে তার না। যদি ধারা কি কি কাজ, অবহেলা পূর্ণ এক্ষেত্রে আচরণ ছোট থাকে, বড় অপরাধ, অর্থাৎ সে যদি বড় ধরনের এই ক্ষতির হাত থেকে রোগটাকে রক্ষার যদি জন্য যদি গুরুত্ব না কোনো দেয়, ছোট ধরনের যদি কোনো ক্ষতি অবহেলা করে করা যদি হয় তাহলে সেটি জনসাধারণের কি ভিতরে হবে না, যদি অপরাধ হবে। চলাচল কিন্তু করে, এক্ষেত্রে সেই ক্ষেত্রে ওই অপরাধ ব্যক্তির করার অপরাধ কোনো হবে। ধারা অভিপ্রায় থাকা চলবে না। অপরাধ 269 করার অভিপ্রায় আর থাকা 270 চলবে না। ধারায় বলা আছে যারা যদি বেশি কোনো 9 বছরের ব্যক্তি কম, ধারা 83 9 বছরের বিদ্বেষপূর্ণ বেশি, আচরণের 12 মাধ্যমে বছরের কম বা কিছু বুদ্ধি শত্রুতার পরিপক্কতা বশবর্তী হয়ে বা থাকবে না, হিংসার মাধ্যমে বুদ্ধি যদি কি করে সম্পন্ন হবে এই না, জীবন খর্বকায় প্রকৃতির বিপন্নকারী হবে, সংক্রামক ব্যাধির যদি মানসিক খর্বকায় হবে, এই বিস্তার ইত্যাদি। ঘটায়,
বা ঘটানোর চেষ্টা করে, তাহলে ওই ব্যক্তির শাস্তি হবে ধারা 270। অবহেলা করে যদি বিস্তার ঘটায় তাহলে 269, আর যদি ইচ্ছাকৃতভাবে বিদ্বেষ কোনো যে আমারও হয়েছে ওরও হোক কোনো সমস্যা নাই, আমি যদি মরি ও মরুক, এটা হলো বিদ্বেষপূর্ণ আচরণ বা শত্রুতার বশবর্তী হয়ে বা হিংসাপূর্বক যদি কোনো ব্যক্তি এই রোগের যদি বিস্তার ঘটায় তাহলে তার শাস্তি 270। বলা হয়েছে নিজের ইচ্ছায় যদি 271 বলা হয়েছে যদি কোনো ব্যক্তি এই সঙ্গ নিরোধ সংক্রান্ত বা কোয়ারেন্টাইন সংক্রান্ত যে গণউপদ্রবের যে নিয়ম কানুন আছে, এই নিয়ম কানুন যদি গণউপদ্রব না, এই সঙ্গ নিরোধ সংক্রান্ত বা কোয়ারেন্টাইন সংক্রান্ত যে নিয়ম আছে, এই নিয়ম যদি কোনো ব্যক্তি অমান্য করে বা পালন যদি না করে তাহলে তার শাস্তি ধারা 271। বলা হয়েছে নির্দিষ্ট একটা জায়গায় থাকতে, সে যদি নির্দিষ্ট একটা জায়গায় না থাকে, সে যদি কি করে ওই নির্দিষ্ট জায়গায় না থেকে যদি বিভিন্ন জায়গায় চলাচল করে তাহলে তার শাস্তি ধারা 271। ধারা 271। তারপর ধারা 279। ধারা 279টা গুরুত্বপূর্ণ। 279 ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কোনো গাড়ি বা মোটরযান অথবা অশ্ব বলতে তোমরা ঘোড়াই বুঝি, যদি অশ্ব এমন ভাবে চালনা করে যার ফলে কোনো ব্যক্তির অপর কোনো ব্যক্তির জীবন বিপন্ন হতে পারে, সে আঘাত পাইতে পারে, সে জখম প্রাপ্ত হতে পারে বা সে ক্ষতির সম্মুখীন হতে পারে, এরূপ ভাবে যদি কোনো ব্যক্তি বেপরোয়া ভাবে বা অতি দ্রুত গতিবেগে বা খুব দ্রুত গতিতে যদি গাড়ি চালায় বা কোনো মোটরযান চালায় অথবা কোনো ঘোড়া যদি চালনা করে তাহলে তার শাস্তি ধারা 279। এখন মনে করেন যে একটা প্রশ্ন হলো একজন ব্যক্তি গাড়ি চালানো সংক্রান্ত যে অপরাধগুলো, এটা কিন্তু বেশিরভাগ সময়তেই মোটরযান সড়ক পরিবহন আইন 2018 এই আইনে অপরাধ হবে না। কোন আইনে? মোটরযান সংক্রান্ত যে অপরাধগুলো, দ্রুত গতিতে যদি চালান অথবা যেখানে আপনার চালানো উচিত না সেখানে যদি চালান, লাইসেন্স যদি না থাকে, পারমিট যদি না থাকে, পাস যদি না থাকে, এই সকল প্রত্যেকটা বিষয় যদি আপনার না থাকে, প্রত্যেকটা ক্ষেত্রে অপরাধ হবে সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী। কিন্তু এখানে বলা আছে 279-তে যদি কোনো ব্যক্তি বেপরোয়া ভাবে বা অতি দ্রুত গতিতে যদি কোনো মোটরযান চালায় বা কোনো যানবাহন চালায় অথবা যদি অশ্ব চালনা করে বা ঘোড়া চালায় যার মাধ্যমে অপর কোনো ব্যক্তির জীবন বিপন্ন হতে পারে বা আঘাতপ্রাপ্ত হতে পারে বা জখমপ্রাপ্ত হতে পারে বা ক্ষতির সম্মুখীন হতে পারে, তাহলে ওই ব্যক্তির অপরাধ ধারা 279। কিন্তু আমরা যখন সড়ক পরিবহন আইনটা পড়বো তখন সড়ক পরিবহন আইনের কোন ধারায় বলা আছে সেটা আমরা তখন জানা নেব। ঠিক আছে? তাহলে ধারা 279-তে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি দ্রুত গতিতে বা বেপরোয়া ভাবে যদি কোনো যানবাহন চালায় বা কোনো মোটরযান চালায় বা কোনো গাড়ি চালনা করে বা কোনো অশ্ব যদি চালনা করে তাহলে তার শাস্তি ধারা 279। উদ্দেশ্য এবং ধারা 290 গণ উপদ্রবের শাস্তি, ধারা 291 গণ উপদ্রব অব্যাহত রাখা বা পুনরাবৃত্তি করা শাস্তি ধারা 291। ধারা 292 থেকে আমরা পড়ছিলাম যে অশ্লীল পুস্তক, অশ্লীল যে কোনো বিষয়, অশ্লীল পুস্তক, অশ্লীল বই, অশ্লীল ছবি, অশ্লীল সাময়িকী, অশ্লীল পুস্তিকা, অশ্লীল ফেস্টুন, অশ্লীল মূর্তি, এই প্রত্যেকটা জিনিস যদি কোনো ব্যক্তি উৎপাদন করে, নিজের কাছে সংরক্ষণ করে অথবা বিক্রয় করে, বিতরণ করে, তারপরে আর কি কি করা যায়, সহায়তা করা হয়, সেক্ষেত্রে যদি অপরাধ সংরক্ষণ করে, এই জাতীয় যে বিষয়গুলো থাকে কোনো ব্যক্তি যদি কি করে এগুলো সংরক্ষণ করে, উৎপাদন করে, রক্ষণাবেক্ষণ করে বা নিজের কাছে রাখে বা নিজের দখলে রাখে তাহলে তার অপরাধ ধারা 292। আর যদি কোনো ব্যক্তি এগুলো যদি ক্রয় বিক্রয় সংক্রান্ত অপরাধ হয় ধারা 292। কিন্তু এই বইগুলা বা এই অশ্লীল জিনিসগুলা বা এই অশ্লীল বিষয়গুলো যদি কোনো ব্যক্তি অল্প বয়স্ক কোনো ব্যক্তির নিকট যদি বিক্রি করে বা তার কাছে হস্তান্তর করে বা তার নিকটে যদি রাখে, তার দখলে যদি রাখে বা তার মাধ্যমে যদি বিতরণ করে তাহলে তার শাস্তি হবে ধারা 293। এখানে দণ্ডবিধিতে অল্প বয়স্ক ব্যক্তি বলতে বোঝানো হয়েছে এখানে এই অশ্লীল
সংক্রান্ত যে অল্প বয়স্ক সেটা হলো ধারা 120-এর আরো আছে। ধারা 120-এর কতে বলা হয়েছে অপরাধমূলক ষড়যন্ত্র, ধারা 120-এর খ অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি। তারপর ষষ্ঠ অধ্যায় ধারা 121 থেকে ধারা 100 বছরের কম ধারা অশ্লীল কোনো 121 পুস্তক, থেকে ধারা পুস্তিকা, 130 ফেস্টুন, পর্যন্ত। কোনো ধারা 121 বই থেকে ধারা বা 130 অশ্লীল এখানে জাতীয় কোনো ধারা 121 থেকে আপনার মূর্তি ধারা 130 পর্যন্ত রাষ্ট্র কিছু যদি কি করে বিরোধীমূলক সংরক্ষণ অপরাধ, করে, অর্থাৎ বিক্রয় করে, রাষ্ট্রের ভাড়া বিরুদ্ধে করে বা অপরাধ, তার কাছে রাষ্ট্রের যদি বিরুদ্ধে প্রদর্শন যুদ্ধ করে, করা, রাষ্ট্রের বিরুদ্ধে তাহলে তার ষড়যন্ত্র করা, শাস্তি রাষ্ট্রের ধারা বিরুদ্ধে কি করা? 293। জনবল ধারা রেডি করা কি 293। রাষ্ট্রের বিরুদ্ধে আর যুদ্ধ ধারা ঘোষণা করার জন্য 294। বা যুদ্ধ বিগ্রহ সৃষ্টি করার জন্য বা যুদ্ধ করার জন্য ধারা এই সকল 294 তে বলা হয়েছে সংক্রান্ত যে অপরাধ অশ্লীল সেখানে কোনো 120 ধারা কার্য থেকে করা 130 বা ধারা অশ্লীল পর্যন্ত। কোনো গান বাজনা করা, 121 অশ্লীল ধারা বলা হয়েছে যদি কার্য কোনো বলতে ব্যক্তি অশ্লীল রাষ্ট্রের কার্য বিরুদ্ধে বলতে কি কোনো যুদ্ধ বোঝায়? ঘোষণা করে বা অশ্লীল যুদ্ধ কোনো করার চেষ্টা কাজ করে বা করা, যুদ্ধের কার্য উদ্দেশ্য বলতে হয় এবং সাধারণত তার শাস্তি। কাজকে বোঝানো হয়। ধারা অশ্লীল 121 কোনো বলতে বলা হয়েছে কাজ 120 করা, ধারার অপরাধ সৃষ্টি যে করার জন্য যদি কাজটা কোনো ব্যক্তি অশ্লীল, অশ্লীলের নির্দিষ্ট কোনো সংজ্ঞা নাই। ষড়যন্ত্র এর করে আগে তাহলে তার পড়ছিলাম শাস্তি ধারা 121 প্রাপ্ত বয়স্ক অথবা 122 বয়স্ক বলা হয়েছে যদি ব্যক্তিদের কোনো মধ্যে ব্যক্তি রাষ্ট্রের কামোদ্দীপক বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত করার যে জন্য যদি বিষয়গুলো সৃষ্টি করে ষড়যন্ত্র সেটাই কি করেন, অশ্লীল বিষয়, ষড়যন্ত্র সেটাই করেন না, যদি জনবল অশ্লীল যদি প্রস্তুত বিষয়। করেন অথবা এখন এই অস্ত্র যদি অশ্লীল একত্রিত করেন বিষয় বা তাহলে তার অশ্লীল শাস্তি ধারা গান, 122। ধারা অশ্লীল 123 বলা নৃত্য হয়েছে বা অশ্লীল বিষয় যদি কোনো কিছু যদি পরিবেশন করা হয় বা যদি অশ্লীল কোনো কোনো বিষয় যদি ব্যক্তি কি এই করা হয়, অপরাধের গান গাওয়া ষড়যন্ত্রের হয় বা বিষয় সঙ্গীত জানতে পারেন, পরিবেশন জানতে করা পারার হয় পর যদি বা তিনি নাচা এই গানার বিষয়টি এই যদি জাতীয় যদি গোপন কিছু করেন, করা হয় আর তাহলে এই তার গোপন শাস্তি ধারা করার কারণে যদি 294। এই রাষ্ট্রদ্রোহ অপরাধ বা রাষ্ট্রবিরোধী ধারা অপরাধের 293। পথ যদি সুগম হয়, সেক্ষেত্রে যে ব্যক্তি গোপন করবেন তার শাস্তি ধারা 123। ধারা তাহলে 124-এর পর রাষ্ট্র দ্রোহমূলক 268 ধারা অপরাধ, থেকে ধারা 124-এর পর ধারা 294 128 কোথাও কোনো রাজবন্দী বিষয় অথবা বুঝতে কোনো যুদ্ধবন্দীকে সমস্যা যদি আছে? সরকারি কর্মচারী ইচ্ছাকৃতভাবে পালিয়ে যেতে সাহায্য করে তাহলে শাস্তি ধারা 128। ধারা 129-এ অবহেলামূলক আচরণের কারণে যদি পালিয়ে যায় তাহলে শাস্তি ধারা 130। জনগণের শাস্তি, জনগণ যদি এখানে রাজবন্দী অথবা যুদ্ধবন্দীকে যদি কি করে, আশ্রয় দান করে, এখান উদ্ধার করে থেকে অথবা কোনো লিখিত পরীক্ষার আপনার প্রশ্ন কি করে আসবে না, গ্রেপ্তারে যদি ঠিক বাধা আছে? প্রদান করে, সেক্ষেত্রে এখন শাস্তি যে জনগণের ধারা চ্যাপ্টার পড়ব, 130। এখন ধারা ধর্ম সংক্রান্ত যে 131 থেকে বিষয়গুলো ধারা অবমাননা 140 করা বা সেনাবাহিনী, কোনো নৌবাহিনী, ধর্মের বিমান মান বাহিনী সম্মানের ক্ষতি করা, বিভিন্ন কোনো বাহিনী ধর্মের সংক্রান্ত যে স্থাপনায় যদি অপরাধ, এখানে ক্ষতিগ্রস্ত করা, বাহিনী ধর্মীয় সদস্যদের কোনো অনুষ্ঠানে যদি গোলমাল করা হয়, সেই অপরাধ সংক্রান্ত যে অপরাধগুলা ধারা ধারা 131 295 থেকে ধারা 140। 298 পর্যন্ত। এই ধারা 295 ধারা থেকে ধারা 137 বলা 298 হয়েছে ধর্ম সামরিক সংক্রান্ত যে বাহিনী বিভিন্ন হতে অপরাধ পলাতক কোনো সেই বিষয়ে কর্মকর্তা বা বর্ণনা কোনো করা হয়েছে ধারা সদস্যকে যদি কোনো 295 ব্যক্তি থেকে জেনে শুনে বুঝে ধারা যদি কি করেন, 298, আশ্রয় দান করেন, 15তম তাহলে শাস্তি ধারা অধ্যায়। 136। আর ধারা এখান 140 থেকে বলা প্রশ্ন হয়েছে আসতে পারে, যে এখান থেকে ব্যক্তি একটা প্রশ্ন সামরিক হয়, বাহিনীর সেটা হলো সদস্য না হওয়া সত্ত্বেও গোরস্থান যদি বা সামরিক বাহিনী কবরস্থান পোশাক, সংক্রান্ত প্রতীক বা যে ব্যাজ ধারণ করেন প্রশ্ন, বা পরিচয় প্রদান সেটা করেন হলো বা পরিচয় প্রদানের সাথে সাথে 297 ধারা। এগুলা পোশাক ধারণের সাথে সাথে যদি তিনি 297 ধারা। ওই পদ অনুযায়ী আসলে যদি আমরা কার্যক্রম যতটুক গ্রহণের জানি, যদি চেষ্টা করেন আমরা তাহলে তার গ্রামে শাস্তি ধারা বসবাস করি, আমরা 140। জানি ধারা যে 141 গোরস্থানে বা থেকে ধারা কবরস্থানে 160 এখানে অথবা অষ্টম শ্মশান অধ্যায় ঘাটে গণশান্তি গ্রামের পরিপন্থী কিছু অর্থাৎ প্রকৃতির বেআইনি লোক থাকে সমাবেশ যারা সংগঠন থেকে ওই শুরু করে দাঙ্গা হাঙ্গামা চিন্তা করে বা সংক্রান্ত তাদের চিন্তা ভাবনা বিভিন্ন যে বিষয়ে আলোচনা করা শ্মশান হয়েছে ধারা ঘাটের যদি 141 থেকে ধারা যাদেরকে 160 পোড়ানো হয় অষ্টম তাদের কোনো অধ্যায় খুবই হাড়, মাথার গুরুত্বপূর্ণ। খুলি, অথবা যারা ধারা মারা যায় 141 মুসলিম বেআইনি যাদেরকে সমাবেশের গোরস্থানে সঙ্গে বা ধারা কবরস্থানে 142 কি বেআইনি করা হয়, সমাবেশের সদস্য, ধারা দাফন করা 143 হয়, বেআইনি সমাবেশের শাস্তি, এদের ধারা হাড় অথবা 144 মাথার খুলি মারাত্মক কি অস্ত্র করা হয় সহ বিভিন্ন বেআইনি সমাবেশে অবৈধ যুদ্ধের কাজে বা শাস্তি, ধারা 145 অপরাধমূলক বেআইনি বিভিন্ন সমাবেশ কাজে কি ছত্রভঙ্গ করতে পারে, হওয়ার আগে ব্যবহার হওয়ার পরে করতে যদি পারে। এই কোনো ব্যক্তি ব্যবহার জেনে করার শুনে বুঝে উদ্দেশ্যে বা জ্ঞাতসারে যে সকল যদি ওই ব্যক্তি সমাবেশে এই সকল যোগদান করে জায়গায় তাহলে তার প্রবেশ শাস্তি করে, ধারা 145। ধারা অবৈধ 147 প্রবেশ দাঙ্গা বা করে দাঙ্গার বা শাস্তি, ধারা অনধিকার প্রবেশ করে, 147 যেখানে মাদক প্রবেশ বস্তু করার সহ, ধারা অধিকার নাই, 148, সেটাই ধারা হলো 150 অনধিকার যে প্রবেশ। ব্যক্তি ভাড়া করবেন তার শাস্তি, ধারা এই অনধিকার 153 যদি প্রবেশ করে, প্রবেশ করার কারণে যে সকল অথবা অপরাধের ততোধিক সৃষ্টি ব্যক্তির হয়, সমাবেশ এখানে গণশান্তি অপরাধমূলক অনধিকার বিঘ্নিত প্রবেশ, হতে পারে অর্থাৎ বা অপরাধ করার জন্য। অপরাধটা হতে কিরূপ পারে, ভাবে? সেক্ষেত্রে জানে শুনে বুঝে সেই গোরস্থানে সমাবেশ কোনো মানুষের ছত্রভঙ্গ হাড়, হওয়া মাথা কিংবা টাথা ওদের এগুলো জবাই নিয়ে করে আসা জেনে শুনে বুঝে বা যদি কোনো অন্য ব্যক্তি কোনো জ্ঞাতসারে অপরাধ যদি হয়, সেই সে সমাবেশে অপরাধ যোগদান সংক্রান্ত করে তাহলে অপরাধ তার করার শাস্তি যদি ধারা চেষ্টা করে কেউ 151। ধারা গোরস্থানে, তাহলে সেই 152 অপরাধ সরকারি যে কোনো কর্মচারীকে কিছুই করুক না কেন সেটাই হবে কি কবরস্থানে বা গোরস্থানে বা শ্মশান ঘাটে অপরাধ। দাঙ্গা হাঙ্গামা ধারা প্রতিরোধের ক্ষেত্রে যদি সরকারি কর্মচারী 297। আজকে আমরা পড়বো ধারা বেসরকারি কর্মচারী যদি 295 আদেশ থেকে এবং ধারা সরকারি কর্মচারী যদি 298। বাধা দেয় ধারা বা আক্রমণ করে বা ভয়ভীতি প্রদর্শন 295। করে তাহলে তাদের শাস্তি ধারা 152। ধারা 254 ধারা 295 তে 150 বলা অনুযায়ী হয়েছে বেআইনি সমাবেশে কোন শ্রেণী যে জমিতে বিশেষের বেআইনি ধর্মের সমাবেশ প্রতি, অনুষ্ঠিত যেমন হয় সেই হিন্দু, জমির মালিক মুসলিম, বা খ্রিস্টান, স্বত্বাধিকারী বৌদ্ধ, ইহুদি, অথবা ওই আরো জমির ব্যক্তি অথবা যদি ওই কোনো জমিতে যার স্বার্থ আছে সেই ব্যক্তি শ্রেণী ষড়যন্ত্র থাকে, সম্পর্কে যদি জানতে পারেন বা ধর্মের বুঝতে যদি পারেন, কোনো জানার শ্রেণী পরে থাকে যদি বা কোনো যদি তিনি বিন্যাস সরকারি থাকে কর্তৃপক্ষকে বা বিশেষ অবহিত না কোনো করেন ধর্ম যদি এবং এই থাকে, অবহিত না যেমন করার মুসলিম কারণে একটা যদি ধর্ম, এক শ্রেণীর ধর্ম বেআইনি মুসলিম, সমাবেশ অথবা দাঙ্গা হিন্দু হাঙ্গামার একটা
ধর্ম, খ্রিস্টান এদের একটা ধর্ম, বৌদ্ধ আছে, তারপরে আর কি আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি এই প্রভৃতি যে ধর্ম আছে, এক ধর্মের মানুষ যদি অন্য ধর্মের যদি কোনো উপাসনালয়, যেমন মুসলমানদের জন্য মসজিদ, হিন্দুদের জন্য
মন্দির, তারপরে খ্রিস্টানদের জন্য গির্জা, তারপরে বৌদ্ধদের জন্য কি বৌদ্ধ কি একটা ইয়া থেকে যেখানে তারা কি করে উপাসনা করে। এই সকল সরকারি কর্মচারী কর্তৃক বিভিন্ন ধরনের উপাসনালয় বা এই সকল জায়গা যদি কোনো ব্যক্তি বা যদি কোনো ব্যক্তি বিশেষ বা যদি কোনো ব্যক্তি বর্গ যদি এই জায়গাগুলো যদি অপবিত্র করে, যদি অপবিত্র করে বা ক্ষতি করার চেষ্টা করে, তাহলে তার শাস্তি ধারা 295। ধারা 295। তাহলে এখানে বলা হয়েছে কি করতে পারে, প্রত্যেক ব্যক্তি তার ধর্ম পালন করতে পারে, প্রত্যেক ব্যক্তি তার তার ধর্ম পালন করবে, সেখানে হস্তক্ষেপ করা যাবে না। এখানে আদিম যুগ থেকে চলে আসতেছে হস্তক্ষেপ করার প্রশ্নে ওঠে না। নবীজি বলছেন যে কি যার যার ধর্ম শেষে পালন করবে, কোনো প্রকার হস্তক্ষেপ করা যাবে না। তার যদি পছন্দ হয় সে অশুদ্ধ দলিল প্রস্তুত করা, এখানে কি সে মুসলিম ধর্ম গ্রহণ করবে, না হলে জোরপূর্বক কাউকে মুসলিম করানো যাবে না। যেমন দণ্ডবিধিতে 295 ধারায় বলা আছে যার যার মতো যার যার ধর্ম, হিন্দুরা হিন্দু ধর্ম, মুসলিম মুসলিম ধর্ম, তারপরে ইসলাম ধর্ম, খ্রিস্টান তাদের যে উপাসনা আছে তারা যার উপাসনা করে থেকে বাঁচানোর উদ্দেশ্যে যদি কোনো বা স্বাচ্ছন্দ্য বোধ করে যেগুলো ব্যবহার করতে, এইগুলা উপাসনার জন্য যে স্থানগুলো থাকে মুসলিমের জন্য যেমন মসজিদ, হিন্দুদের জন্য যেমন মন্দির, আপনার খ্রিস্টানদের জন্য যেমন গির্জা আছে, এইগুলা উপাসনালয়ের যদি কোনো ব্যক্তি ক্ষতি করে, ক্ষতি কিভাবে করতে পারে, দেখা গেল একটা বিল্ডিং আছে, বিল্ডিং এর কি করলো আপনার এক সাইড ভেঙে ফেললো, দরজা জানালা ভেঙে ফেললো বা ক্ষতি করলো বা অপবিত্র করলো। অপবিত্র কি কিভাবে করা যেতে পারে, দেখা গেল হিন্দু মানুষ যদি মসজিদে যদি সে অপবিত্র কোনো জিনিস যদি নিয়ে যদি প্রবেশ করে তাহলে সেটা অপবিত্র হতে পারে। বা মুসলিম হিন্দুরা যারা মনে করে যে তাদের পবিত্র জায়গাটা, সে জায়গায় যদি এমন কোনো কিছু নিয়ে যদি রাখে বা তারা যদি এমন কোনো কিছু সেখানে ত্যাগ করে, তার কারণে জায়গাটা অপবিত্র হতে পারে বা ক্ষতির সম্মুখীন হতে পারে। দেখা গেল হিন্দুদের যে একটা ঘন্টি বাজায়, একদম ঘন্টি নিয়ে চলে গেল, ঘন্টা নিয়ে চলে গেল, এটাও তো এটা ধর্মের বা এটা উপাসনালয়ের কি ক্ষতি করা। আপনি যে কোনো ভাবে ক্ষতি করেন অথবা আপনি যে কোনো ভাবে ওই উপাসনালয় যদি অপবিত্র করেন, আপনার শাস্তি হবে ধারা 295। ধারা 295 আর 295 ধারা বলছে যদি কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তি বিশেষ বা কোনো ব্যক্তিবর্গ যদি ধর্মীয় উপাসনালয়ের যদি ক্ষতি করে অথবা অপবিত্র করার চেষ্টা করে বা অপবিত্র করে, তাহলে তার শাস্তি ধারা 295। তথ্য যদি প্রদান না করেন ফৌজদারি কার্য ধারা অনুযায়ী ধারা 295। ধারা 295 এর ক, ধারা 295 যদি তিনি সঠিক তথ্য না দিয়ে যদি মিথ্যা তথ্য সরবরাহ করেন তাহলে তার শাস্তি ধারা 177। ধারা 178 হলো ধারা 295 এর কতে বলা হয়েছে কোন ধর্মকে অবমাননা করার জন্য বা শপথ গ্রহণ উহার অনুভূতিতে ইচ্ছাকৃতভাবে কঠোর আঘাত করার পর যদি তিনি কঠোর কি করা যদি অস্বীকার করেন আঘাত করা। এখন আঘাতটা কিভাবে করা হবে, হলো গ্রহণ করলেন, শপথ গ্রহণ করলেন, তার শাস্তি ধারা 181। এখানে এমন কোন কিছু উচ্চারণ করা অথবা এমন কোন কিছু শব্দ করা বা এমন কোন কিছু চিত্রায়িত করা মানে ছবি অঙ্কন করা, এমন কোন কিছু লেখা যার মাধ্যমে কি হতে পারে ইচ্ছাকৃত হবে ওই ধর্মের প্রতি কি হতে পারে, ধর্মকে অবমাননা করার জন্য কি হতে পারে, এটা আপনার 86। ধারা 187 বলা হয়েছে সরকারি কর্মচারীকে কোন ধর্মকে অবমাননা করার, ধারা 187 বলা হয়েছে সরকারি কর্মচারীকে কোন ধর্মকে অবমাননা করার জন্য ধর্মের অনুভূতিতে কঠোরভাবে কি করা, আঘাত করা। ধারা 188 বলা হয়েছে আসলে সরকারি কর্মচারী যেমন ইন্ডিয়ায় দেখা যায়, হওয়ার পরও যদি ইন্ডিয়াতে আদেশ অমান্য করেন বা তাহলে শাস্তি ধারা বহির্বিশ্বের অনেক জায়গায় দেখা যায় আল্লাহ মাফ করুক কোরআন শরীফকে পুরানো হয়। এই যে কোরআন শরীফটা যে পুরানো হয় মানে মুসলিমের জন্য যে একটা মানে ধর্মীয় গ্রন্থ, এই যে মুসলিম যে ভালোবাসে কি পরিমাণ সেটা বলার মতো না। তারপরে নবীর যে বিভিন্ন ব্যঙ্গচিত্র তৈরি করা হয়, নাউজুবিল্লাহ, এই যে জিনিসগুলো তৈরি করা হয় এই প্রত্যেকটা জিনিসই কোন ধর্মের প্রতি ইচ্ছাকৃত ভাবে তার অনুভূতিতে কি করা, আঘাত করা, সেটা কঠোর ভাবে কি করা, আঘাত করা। যদি কোনো ব্যক্তি এই সকল জাতীয় কোনো কিছু করে
বা কোনো কিছু চিত্রায়ন করে বা কোনো কিছু এই জাতীয় যদি কোনো কিছু পোড়ানো হয়, যেমন কোরআন শরীফটা যদি পোড়ানো হয়, এই জাতীয় কাজ যদি কোনো ব্যক্তি করে তাহলে তার শাস্তি ধারা 295 ক। ধর্মের প্রতি আঘাত করার জন্য, ধর্মকে অবমাননা করার জন্য বা ধর্মের যে মান সম্মান আছে সেই জিনিসটাকে নষ্ট করার জন্য যদি কোনো ব্যক্তি কি করে, ধর্মের প্রতি কঠোরভাবে যদি ইচ্ছাকৃতভাবে যদি আঘাত করে, তাহলে তার শাস্তি ধারা 295। আর ধারা 295-তে বলা আছে যদি কোনো ব্যক্তি উপাসনালয়ের ক্ষতি করে, যেমন মসজিদ, মন্দির, গির্জা, এগুলোর ক্ষতি করে অথবা এগুলো যদি অপবিত্র করে, অপবিত্র করা খুবই সহজ। যদি কোনো ব্যক্তি মসজিদে ঢুকে বা মন্দিরে ঢুকে অথবা গির্জায় ঢুকে যদি কি করে, সেখানে যদি প্রস্রাব করে দেয়, সেটা কি হবে? অপবিত্র হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি মলত্যাগ করে সেটা অপবিত্র হয়ে যাবে। অথবা দেখা গেল মসজিদের ভিতরে যদি কোনো ব্যক্তি কি করে, যদি গরু যদি উঠায় নিয়ে যায় বা অন্য কোনো প্রাণী যদি কি করে, বা যদি কোনো একটা কুকুরকে যদি ভেতরে নিয়ে চলে যায়, তাহলে সেটা কি হবে? অপবিত্র হয়ে যাবে। এই সকল যদি কোনো কাজ কোনো ব্যক্তি যদি করে, অর্থাৎ উপাসনালয় সংক্রান্ত, মসজিদ, মন্দির, গির্জা এই সংক্রান্ত যদি কোনো ব্যক্তি অপবিত্র করে বা মসজিদ, মন্দির, গির্জা যদি কোনো ক্ষতি সাধন করার চেষ্টা করে, তাহলে তার শাস্তি ধারা 295 কতে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি কোনো ধর্মকে অবমাননা করার জন্য সেই ধর্মের অনুভূতিতে, ধর্মের অনুভূতি কোন জায়গায়? আমাদের মুসলিমদের ধর্ম অনুভূতি, মনে করেন যে এটা কোরআন শরীফ আছে, কোনো ব্যক্তি কোরআন শরীফকে যদি কি করে, তুচ্ছ তাচ্ছিল্যের সাথে যদি দেখে, সেটা আমাদের কি অনুভূতিতে আঘাত লাগবে, যে আমরা মন প্রাণ দিয়ে যাকে ভালোবাসি, এই কোরআন শরীফ, সেই কোরআন শরীফটা কোনো ব্যক্তি কি করতেছে, তুচ্ছ তাচ্ছিল্যের সাথে সেটা পুরাইতেছে বা অন্য কোনো ধরনের কি করতেছে, অবমাননা করতেছে। এই যে অবমাননা গুলা করা হয়, সেটাই ধর্মের প্রতি কি অবমাননা, শাস্তি ধারা 295। যদি কোনো ব্যক্তি ধারা 295 ধর্মের বা উপাসনালয় ক্ষতি সাধন করা বা অপবিত্র করার শাস্তি। আর কোন ধর্মের অনুভূতিতে আঘাত করার জন্য ইচ্ছাকৃতভাবে সেটা কি করা, অবমাননা করার জন্য কোন ধর্মের অনুভূতিতে আঘাত করা, ইচ্ছাকৃতভাবে আঘাত করা শাস্তি ধারা 295। ধারা 296, যদি কোনো ব্যক্তি 296-তে বলা হয়েছে ধর্মীয় যে সমাবেশ গুলা হয়, এই ধর্মীয় সমাবেশে যদি গোলমাল করা হয়, তাহলে গোলমাল করার শাস্তি। কিছুদিন আগে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর মিজানুর রহমান আজহারী সিলেটে একটা জনসমাবেশ করছিল, সেই জনসমাবেশ তিনি সম্পূর্ণ শেষ করতে পারেন না। কি হয়েছে? এটা মুসলিমদের যে জনসমাবেশ বা মুসলিমদের যে ধর্মীয় একটা সমাবেশ, তারা ধর্মীয় বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে, অনেক মুসলিম শুনবে, একজন বলবে বা 2-4-5 জন বলবে, হাজার হাজার শত শত মানুষ কি করবে, সেটা শুনবে। এই ধর্মীয় যে সমাবেশ গুলা হয়, এই সমাবেশে যদি কোনো ব্যক্তি কি করে, গোলমালের সৃষ্টি করে, এটা তো গোলমালই হয়েছিল, গোলমাল হয়েছিল না সিলেটে? জেনে শুনে বুঝে বা জ্ঞাতসারে ওই সকল ডাকাতি সদস্য বা দুষ্টতার সদস্য ব্যক্তিদেরকে যদি আশ্রয় দান করে, তাহলে তার শাস্তি ধারা যদি কোনো ব্যক্তি এই গোলমালের সৃষ্টি করে, এটা মুসলিমের এই বিভিন্ন জলসাগুলো আছে, অথবা কোনো সম্পত্তি বাজেয়াপ্তের হাত থেকে হিন্দুদেরও যদি কোনো ব্যক্তি বিভিন্ন অনুষ্ঠান হয়, আইনের নির্দেশ যদি অমান্য করেন, তাহলে তার শাস্তি ধারা 217। এই অনুষ্ঠানগুলায় যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যদি গোলমালের সৃষ্টি করে, যেমন মুসলিমের এই সমাবেশে কিন্তু, ধর্মীয় সমাবেশে কিন্তু মুসলিমরাই ঝামেলা বাধাইছিল। এখানে মুসলিম হিন্দু দেখার সময় নাই, যে গোলমালের সৃষ্টি করবে সে মুসলিম হোক বা হিন্দু হোক বা খ্রিস্টান হোক। সাধারণত মুসলিমদের সমাবেশে আপনার হিন্দু খ্রিস্টান এই জাতীয় কোনো লোক যায় না, কিন্তু হিন্দুদের যে বিভিন্ন যে ওদের যে ধর্মীয় বিভিন্ন সমাবেশগুলো হয়, সেই সমাবেশগুলোতে সাধারণত অনেক মুসলিম যাতায়াত করে। সেখানে যদি কোনো মুসলিম বা ওই ধর্মের যারা আছে তারাও যদি কি করে, তাদের ধর্মীয় সমাবেশে যদি গোলমালের সৃষ্টি করে বা কোনো ফ্যাসাদের যদি সৃষ্টি করে, তাহলে তার শাস্তি ধারা 296। সরকারি কর্মচারী ইচ্ছাকৃতভাবে যদি কি করেন, গ্রেপ্তার যদি না করেন বা গ্রেপ্তারে যদি ত্রুটি দেখান, তাহলে তার শাস্তি ধারা 222। ধারা 223 বলা হয়েছে, যদি হেফাজত হতে যদি ধারা 295, গ্রেপ্তার করা হয়েছে, যদি কোনো ব্যক্তি কোনো ধর্মীয় উপাসনালয়ের ক্ষতি করে অথবা অপবিত্র করে বা অপবিত্র করার চেষ্টা করে বা ক্ষতি করার চেষ্টা করে বা উদ্যোগ গ্রহণ করে, তাহলে তার শাস্তি ধারা 295। ধারা 295-এর পর যদি কোনো ব্যক্তি কোনো ধর্মকে অবমাননা করার জন্য কি করার জন্য, অবমাননা করার জন্য কোনো ধর্মীয় অনুভূতিতে ইচ্ছাকৃতভাবে কঠোরভাবে যদি আঘাত হানে,
গ্রেফতার করতে গেছেন, তাহলে তার নিজেই শাস্তি পাল্টা ধারা শাস্তি করেন, তাহলে 295 রহিমের শাস্তি আগে যে শাস্তি আছে ধারা সেটা হবেই, তারপর 296 নতুন শাস্তি হবে, নতুন অপরাধ হবে, ধারা 296 ধারায় বলা হয়েছে 224, কোন আর রহিমের ধর্মীয় বাবা ভাই অনুষ্ঠানে, বোন হচ্ছে এটা প্রতিবেশী, এরা মুসলিমের যদি যে বাধা মুসলিমের সৃষ্টি ধর্ম করে বা অনুষ্ঠান, বিভিন্ন প্রতিবন্ধকতা জালসা হয়, সৃষ্টি করে, হিন্দুদের বিভিন্ন তাহলে অনুষ্ঠান হয়, তাদের শাস্তি হবে ধারা অথবা 225। খ্রিস্টানদের যদি কোনো সমাবেশ তাহলে হয়, আমাদের এই গত জাতীয় কোনো রিভিশন সমাবেশে ছিল, যদি কোনো ব্যক্তি গত কি করে, ক্লাস পর্যন্ত পড়া ছিল 1 ধারা থেকে 225 ধারা পর্যন্ত। এখানে 225 ধারা পর্যন্ত কোথাও বুঝতে কোনো গোলমালের সমস্যা সৃষ্টি আছে বা করে, কোনো তাহলে তার প্রশ্ন শাস্তি আছে? ধারা 297 আগে জায়গাগুলো আছে, এই জাতীয় জায়গাগুলো যদি কোনো ব্যক্তি অপরাধমূলক কি করে প্রবেশ করে, অপরাধমূলক অনধিকার যদি প্রবেশ করে, তাহলে সেখানে শাস্তি হবে ধারা 297। ধারা 297, এখানে 297 ধারার যে অপরাধ, এই অপরাধ 297 ধারার অপরাধ সংক্রান্ত অনেক সময় কি হয়, প্রশ্ন হয়, অনেক সময় লিখিত প্রশ্ন হয়। মনে করেন আজকে নামক একজন ইনশাআল্লাহ ব্যক্তি পড়বো 14তম শ্মশান ঘাটে অধ্যায়। সে কি কত করছে, অধ্যায়? সেখানে রাত্রি 14তম যাপন করে অধ্যায়। মৃত ব্যক্তির কি করছে, 14তম লাশের অধ্যায়ের ভিতরে যখন এখানে পোড়ানো আছে শেষ হয়েছে, লাশের কি করছে, মাথা নিয়ে সে 268 থেকে বাড়িতে চলে আসছে। 294 এখানে ধারা পর্যন্ত, নামক ব্যক্তির অপরাধ কি, 268 থেকে 294 নামক ধারা ব্যক্তির পর্যন্ত। অপরাধ কি, 268 তাহলে ধারায় অপরাধ বলা হবে হয়েছে ধারা গণ উপদ্রব, 297। 268 দণ্ডবিধি আইনের 297 ধারা অনুযায়ী নামক একজন ব্যক্তি আর কি করছে, 290 শ্মশান ঘাটে রাত্রি যাপন করে সে সকালবেলা ওইখান থেকে একটা লাশের কি করছে, পুরানো লাশের মাথার খুলি নিয়ে চলে আসছে। এখানে ক নামক ব্যক্তি দণ্ডবিধির 297 ধারা অনুযায়ী অপরাধ করছে। যেখানে প্রবেশ করার জন্য কি নাই, অনুমতি নাই বা অধিকার নাই, সেখানে যদি কোনো ব্যক্তি প্রবেশ করে এবং সেখানে প্রবেশ যদি তার কোনো অপরাধ করার জন্য হয়, অর্থাৎ অপরাধমূলক যদি অনধিকার প্রবেশ হয়, তাহলে শাস্তি হবে ধারা 297। শ্মশানঘাট সংক্রান্ত অথবা গোরস্থান বা কবরস্থান সংক্রান্ত। আপনার খ্রিস্টানদেরও কিন্তু কবরস্থান আছে, খ্রিস্টানদের কবরস্থান আছে, খ্রিস্টানদের কবরস্থান, মুসলিমদের কবরস্থান বা গোরস্থান বা হিন্দুদের যে শ্মশান ঘাট আছে, যে গণ উপদ্রব কি করা যাবে, এই জায়গায় বা এই স্থানগুলোতে যদি কোনো ব্যক্তি অপরাধ করার জন্য যদি অনধিকার প্রবেশ করেন, তাহলে তার শাস্তি ধারা 297, ধারা 297, ধারা 298, ধারা 298 আজকে শেষ ধারা, আজকে শেষ ধারা, ধারা 298। ধারা 298 বলা হয়েছে ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য যদি কোনো কিছু আপনি কি করেন, কোনো কিছু বলেন বা কোনো কিছু যদি উচ্চারণ করেন, তাহলে আপনার শাস্তি ধারা 298। আপনি এমন কিছু বললেন, আপনার কথার দ্বারা আপনি এমন কিছু বললেন বা আপনি এমন কিছু উচ্চারণ করলেন, বা আপনি লেখনের মাধ্যমে যদি উচ্চারণ করেন, লেখনে আপনি একটা কাগজে লেখছেন, কোনো একটা ধর্মের বিরুদ্ধে লেখছেন, বা কোনো একটা পত্রিকায় কি করছেন, ধর্মের বিরুদ্ধে লেখছেন, বা কোনো একটা এমন জায়গায় লেখছেন, এখন যে ফেসবুক বিষয়গুলো, ফেসবুক, টুইটার, তারপর আরো কি কি আছে, এগুলা জায়গায় যদি আপনি কোনো ধর্মকে ছোট করে যদি কোনো কিছু উচ্চারণ করেন, কোনো কিছু যদি প্রকাশ করেন বা কোনো কিছু যদি বলেন, তাহলে আপনার শাস্তি ধারা 298। ধর্ম সংক্রান্ত অপরাধ ধারা 295 থেকে ধারা 298। তাহলে আপনি যদি কিছু বলেন, কোন ধর্মের অনুমতিতে যদি আঘাত করার জন্য যদি কিছু বলেন বা কোনো কিছু যদি প্রকাশ করেন বা কোনো কিছু যদি উচ্চারণ করেন, তাহলে আপনার শাস্তি ধারা 298। আর ধারা 295 তে বলা হয়েছে সালে যখন ধর্মীয় উপাসনালয়ের যদি আপনি ক্ষতি করেন বা ধর্মীয় উপাসনালয় যদি আপনি অপবিত্র করেন, তাহলে শাস্তি ধারা 295। ধারা 295 কথা বলা হয়েছে কোন ধর্মকে অবমাননা করার জন্য সেই ধর্মের অনুভূতিতে যদি ইচ্ছাকৃতভাবে আপনি কোনো আঘাত হানেন বা কোনো যদি আঘাত করেন, তাহলে আপনার শাস্তি ধারা 295। ধারা 296 ইচ্ছাকৃতভাবে যদি গোলমালের সৃষ্টি করেন ধর্মীয় সমাবেশে, তাহলে শাস্তি ধারা 297 তে বলা হয়েছে কবরস্থান বা শ্মশান ঘাটে যদি অপরাধ করার জন্য যদি অনধিকার প্রবেশ করেন, তাহলে আপনার শাস্তি ধারা 297। ধারা 298 কথার মাধ্যমে বা কোনো কিছু উচ্চারণ করার মাধ্যমে বা কোনো কিছু প্রকাশ করার মাধ্যমে যদি আপনি কোনো ধর্মকে যদি ছোট করেন বা অবমাননা করেন, বা আপনার পোশাকের সাথে তাহলে আপনার শাস্তি ধারা 298। তাহলে ধারা 295 থেকে ধারা 298 বুঝতে কোনো সমস্যা আছে? আপনার কি গুড়ি বসন্ত আছে, কলেরা আছে, প্লেগ আছে, বা আপনি করোনায় আক্রান্ত। এখন এই রোগ, এগুলো কি রোগ? মারাত্মক সংক্রামক রোগ, একজনের শরীর থেকে আর একজনের শরীরে অটো চলে যায়, ঠিক আছে? সেই ক্ষেত্রে এই রোগের যদি আপনি
যতটুকু বুঝতে কি করা পারছেন উচিত? একটু আপনার উচিত লিখবেন, নির্দিষ্ট লেখা যে একটু জায়গায় ঝামেলা থাকা বা এখন নির্দিষ্ট যেহেতু বাইরে আবদ্ধ আছি, থাকা বা নির্দিষ্ট একটু আবদ্ধ কোনো লেখলে বেশি স্থানে ভালো হয়। আপনার কি আমি করা, আজকে সারাদিন আপনার লিখতেও পারি থাকার নাই, প্রয়োজন। পড়তেও আপনি পারি নাই, আমার নির্দিষ্ট একটা জায়গায় না শরীর থেকে কি করতেছেন? আপনি তেমন জানেন ভালো না। যে আপনার করোনা হয়েছে, সারাদিন অফিসে আপনার বসে থাকছি, প্লেগ, ঝিম বমি মারছি, বসন্ত বা এই জাতীয় রাত্রে সংক্রামক বসেই স্পর্শের যে ছিলাম, রোগগুলো আছে, কিচ্ছু করি এই নাই, রোগগুলোর কোনো একটু একটা দুইটা রোগ চিঠি আপনার শরীরে করছিলাম। হয়েছে। এই জানা সত্ত্বেও তাহলে কি আমরা ফৌজদারি কার্যবিধি আইনে মরণ পড়ছিলাম কত ধারা জানা পর্যন্ত সত্ত্বেও মনে এই আছে? বড় বড় কি এক ধারা কিছু থেকে যে লোকগুলা বা 67 সংক্রামক যে ধারা রোগগুলো আছে, পর্যন্ত এই আমাদের রোগগুলা ক্লিয়ার হয়েছিল, মনে নিয়ে আছে আপনি কি আপনাদের? করতেছেন? বিভিন্ন জায়গায় চলাফেরা হুম, করতেছেন। এই মনে যে আছে। চলাফেরা করার ক্ষেত্রে আজকে আপনাকে আমরা কি একটু হবে? আলোচনা করব একটা 68 অপরাধ। ধারা কারণ থেকে 74 এই ধারা পর্যন্ত। আপনার চলাফেরার উপরে কি 68 হইতেছে? ধারা থেকে 74 আপনার এই অর্থাৎ সংক্রামক রোগের সমন বিস্তার সমন ঘটতেছে। সংক্রান্ত যে আপনার শরীর অপরাধগুলা, থেকে আরেকজনের সেই শরীরে, সমনের আরেকজনের শরীর অপরাধ, থেকে আরেকজনের শরীরে, এভাবে তারপরে দেখা যাবে যে আপনার শত শত হাজার হাজার মানুষের শরীরে সমন কি যে হবে? অফিসার এই জারি রোগের করেন, বিস্তার সেই ঘটবে। অফিসারের যখনই আপনি অপরাধ কি করবেন? যদি সঠিকভাবে আপনার জারি করতে না অবহেলা, পারেন, এই তিনি যে যদি আপনি যে প্রমাণ করতে একটা না পারেন, অবহেলাপূর্ণ একটা সমন আচরণ, জারি কিভাবে করতে হবে, আপনার কোন পদ্ধতিতে মানে করতে হবে, চলাফেরার উপরে এখানে বোঝা যাইতেছে সমনের আপনি যে অবহেলা 68 করতেছেন, ধারা এই থেকে রোগটাকে 74 আপনি পর্যন্ত আছে, ওই এগুলো যদি এটা যে ঠিকঠাক একটা মতো বড় বুঝতে ধরনের পারেন, সংক্রামক রোগ, সমন সেইভাবে সংক্রান্ত আপনি যে কি কোনো প্রশ্নের উত্তর নিতেছেন না। দিতে পারবেন, কোনো আপনার যেভাবে সমস্যা নেওয়ার নাই। কথা বা যেভাবে আপনার এই কোনো জিনিসটা রোগটা যখন সমস্যা হয়েছে নাই, আর আপনার ইনশাল্লাহ যেভাবে হওয়ারও থাকার কথা কথা আপনি না। সেভাবে যদি নিতেছেন সমন না। আপনি কি সংক্রান্ত প্রশ্ন করতেছেন? আপনি আসে যে সমন কি অবহেলাপূর্ণক বা আচরণ সমন করে কি কাকে বলে করতেছেন? বা এদিক সমন সেদিক বলতে কি ঘোরাফেরা বোঝায় করতেছেন। বা এই সমন, অবহেলাপূর্ণক সমনের আচরণের কারণে সংজ্ঞা দাও। যদি তাহলে এই 68 সংক্রামক রোগের যদি 68 বিস্তার ঘটে টিআরবি এবং জীবন বিপন্নকারী এই সংক্রামক 471 রোগের যদি বিস্তার বিধি। ঘটে, তাহলে আপনার পিআর তো অপরাধ হবে 471 ধারা নাকি? 269। ধারা 269, মনে আছে আপনাদের? ধারা 270, জি স্যার, ধারা 471 268 গণ উপদ্রব, ধারা 269 বলা তাহলে হয়েছে পিআরবি 471 অবহেলাপূর্ণ আচরণের সমান কারণে আপনার 68, কোনো এরূপ কোনো 68 ধারা আচরণ, যে পিআরবি আচরণের ফলে 471। এখন সমন বলতে সংক্রামক কি রোগের, বোঝায়? জীবন বিপন্নকারী কোনো কোনো সংক্রামক রোগের যদি অপরাধী বিস্তার ঘটে ব্যক্তিকে বা কোনো আপনার আসামিকে আচরণের বা মাধ্যমে, কোনো আপনার চলাফেরার সাক্ষীকে মাধ্যমে, আপনার বা কাজের কোনো মাধ্যমে, তাহলে বাদীকে আপনি বা অপরাধী হবেন ফরিয়াদিকে ধারা 269। নির্দিষ্ট দিন তারিখ ও ধারা সময়ে নির্দিষ্ট কোনো 270, স্থানে ধারা হাজির করার 270 জন্য বলা হয়েছে আদালতের বিদ্বেষপূর্ণ প্রিজাইডিং আচরণ বা অফিসার কর্তৃক শত্রুতার বা আদালত বশবর্তী হয়ে কর্তৃক আচরণের ফলে বা যদি যেখানে উপস্থিত হওয়ার জীবন কথা বা যে আদালতে বিপন্নকারী বা কোনো যে ম্যাজিস্ট্রেটের সংক্রামক নিকট উপস্থিত রোগের হওয়ার কথা যদি সে বিস্তার ম্যাজিস্ট্রেট ঘটান, কর্তৃক সেক্ষেত্রে আপনার স্বাক্ষরিত শাস্তি এবং ধারা সিলমোহরকৃত 270। বা এখন দেখা সিলমোহর গেল অঙ্কিত আপনার 2 আপনি কপিতে যে রুটি বা আদেশনামা ইস্যু করিম করা হয় তাকে বা কি বলা হয়? পেট্রোদু বা মধু, সমন বলা মনে হয়। করেন যে আপনি ফৌজদারি মধু, কার্যবিধি আইনের এখন 68 আপনার ধারা ঝামেলা পিআরবি আছে কি করিমের 471 সাথে, করিমের বিধি। ফ্যামিলির সদস্যদের সাথে এখন আপনার শরীর সমন ঝামেলা 2 আছে। কপিতে কেন আপনার ইস্যু এদিকে করা হয়? মনে করেন যে করোনা হয়েছে, করোনা যে সমন সময়টা গেল, 2 কপিতে যে কেন করোনার ইস্যু করা সময়টা তো হয়? আপনার মনে করেন প্রশ্ন আসবে না দুর্বিবহ কখনো? সময় যদি ছিল। আসে যে এখন সমন 2 আপনার কপিতে করোনা কেন হয়েছে, ইস্যু করা আপনি হয়? চিন্তা করতেছেন সমন যা 2 কপিতে ইস্যু আমি করার যেহেতু কারণ কি? মরবই, ব্যাখ্যা সমস্যা করুন। নাই, আমি মরি জিনিস তো যদি ছোট, মরি কোনো সমস্যা এখন নাই, যদি ব্যাখ্যা করতে যেহেতু না পারেন করিমের তাহলে তো আপনার ফ্যামিলির সাথে দুর্বলতা। আমার ঝামেলা আছে, সমন 2 কপিতে ইস্যু করা হয় তার তাহলে কারণ আমার করোনা যেহেতু হয়েছে, সমনের করোনা এক যেহেতু কপি সংক্রামক রোগ, যার নামে এক ইস্যু জায়গা করা থেকে হয় আরেক তাকে জায়গায় যায় বা একজনের বুঝিয়ে শরীর থেকে দেওয়া হয় আরেকজনের এবং শরীরে কি অপর করে কপিতে চলাচল করে, প্রাপ্তি হাঁচি কাশির স্বাক্ষর মাধ্যমে বা পূর্বক যেভাবেই হোক না কেন, সমনের কপি আমি কি এখন করা হয়? ঢাকা বা এফিডেভিট করিমের বাড়িতে, পূর্বক করিমের যে বাড়িতে যায় আদালত সমন ওই ইস্যু করে সেই চাপাতিকে আদালতে কি করব, সমনের অপর কপি ধরায় দেব। প্রেরণ করা ঠিক হয় বা আছে? এই যে প্রত্যর্পণ করা হয় বা বিদ্বেষপূর্ণ ফেরত আচরণ বা প্রদান করা শত্রুতামূলক হয়। যে আচরণ, এই অথবা যে আচরণের অফিসার ফলে সমন জারি যদি করেন সেই অফিসার আপনার এই সমনের আচরণের এক ফলে কপি যদি জারি জীবন পূর্বক বিপন্নকারী যদি কোনো অপর কপিতে সংক্রামক অপর রোগের যদি পৃষ্ঠায় বিস্তার ঘটে, তাহলে আপনার অপরাধ অপর হবে ধারা কপিতে অপর 270। পৃষ্ঠায় স্বাক্ষর ধারা পূর্বক এফিডেভিট 270। কপি সহ কি তাহলে করেন? ধারা 268 ইস্যুকৃত বলা হয়েছে আদালতে প্রত্যর্পণ করেন বা ফেরত গণ প্রদান উপদ্রবের সংজ্ঞা, করেন। ধারা 269। এখানে ধারা 68 দিতে পারেন, ধারা অবহেলাপূর্ণক আচরণের ফলে 69 যদি দিতে জীবন পারেন, যেহেতু ধারা বিপন্নকারী কোনো 68 সংক্রামক সমন আর রোগের ধারা বিস্তার 69 ঘটান, সমন তাহলে জারির আপনার শাস্তি ধারা পদ্ধতি। 269। আর যদি আর কখনো ধারা প্রশ্ন হয় যে 270 বলা সমন হয়েছে জারির জীবন পদ্ধতি বিপন্নকারী কোনো বিস্তারিত আলোচনা করুন, সংক্রামক তাহলে ব্যাধি ধারা বা 69 থেকে ধারা রোগের যদি আপনি 73। বিস্তার ঘটান, ধারা বিদ্বেষপূর্ণ 69 থেকে আচরণের ধারা ফলে বা 73 একদম খরস্থ শত্রুতাপূর্ণ লেখা কোনো যাবেন, আচরণের ফলে যদি কোনো কি করেন, সমস্যা নাই। আপনি বিস্তার ঘটান, তাহলে 69 আপনার এর শাস্তি এক ধারা ধারা 270। লেখা দেবেন, আর সমনের ধারা এক কপি 271 বলা হয়েছে ব্যক্তিগতভাবে প্রেরণ এখানে করে সঙ্গ সমন নিরোধ, জারি করা যায়। সঙ্গ 69 এর 2 নিরোধ সমনের এক কপি সংক্রান্ত যে প্রেরণ নিয়ম, পূর্বক অপর কপিতে এই প্রাপ্তি নিয়ম যদি স্বাক্ষর। আপনি 69 অমান্য এর করেন, 3 তাহলে আপনার যদি শাস্তি কোনো ধারা ব্যক্তি বিশেষ যদি না 271। হয় কোনো যেমন সমিতিবদ্ধ আমাদের ওই সময় প্রতিষ্ঠান বা ওই কোনো কোম্পানি বা কোভিড-19 কোনো সময় কি ছিল, প্রতিষ্ঠানের বিরুদ্ধে বা কোনো কোয়ারেন্টাইন। প্রতিষ্ঠানের প্রতি যদি সমন এই জারি করার প্রয়োজন হয়, 1860 সালে যে এই তাহলে আইনটা
সমনের 2 কপি সেই প্রতিষ্ঠান বরাবর বা সমিতি বরাবর বা সমিতির প্রধান বরাবর বা অফিসার বরাবর বা ম্যানেজার বরাবর বা মালিক বরাবর তিনি ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবেন তার বরাবর সমনের 2 কপি কি করা যায়, আপনারা কি প্রেরণ করা যায়। প্রেরণ করলে সমন তারা যখন হাতে পাবে তখন সমন জারি হয়েছে বলে গণ্য হবে। অন্যান্য ব্যক্তির তারপর 70 ধারা কি বলা আছে? যাবেন না।
যার কাছে সমন জারি করার কথা তাকে যদি খুঁজে পাওয়া না যায় তাহলে কি করতে হবে? বাড়ির সাবালক পুরুষের নিকট। এখন দেখা গেল আমার নামে সমন জারি করার কথা আমি নাই, এখন সমন যেহেতু আমার নামে আসছে আমি নাই, তখন জারি করবে কার কাছে? আমার বাবার কাছে। আমার বাবা যদি না থাকে আমার ভাইয়ের কাছে, ভাই যদি না থাকে চাচার কাছে। অর্থাৎ বাড়ির সাবালক কোন পুরুষের নিকট সমনের এক কপি বোঝা দিয়ে অপর কপিতে স্বাক্ষর করেন। ধারা 70 পিআরবি 471। তারপর 71 ধারায় বলা হয়েছে সাবালক পুরুষ যদি না থাকে তাহলে কি করতে হবে? সমন আপনি জারি করতে গেলেন, জারি করতে যাওয়ার পর দেখেন কেউ নাই, বাড়িতে কোনো মানুষই নাই, মানুষ গরু ছাগল কিচ্ছু না, এখন কি করবেন? আপনার জারি করতে হবে না, আপনার তো দেখাইতে হবে যে আমি জারি করছি। জারি করার জন্য ওই বাড়ির প্রকাশ্য কোন স্থানে প্রকাশ্য ভাবে এক কপি লটকে দিতে হবে। যদি পারেন কোন সাক্ষী যদি রেডি করতে পারেন, জোগাড় করতে পারেন, কোন সাক্ষীর স্বাক্ষর নিলেন। যদি না পারেন কি করবেন? প্রকাশ্য স্থানে প্রকাশ্য ভাবে এক কপি লটকে দিয়ে অপর কপি নিয়ে চলে আসবেন, এসে প্রত্যার্পণ করে দেবেন, ফেরত প্রদান করে দেবেন। সেক্ষেত্রে তাদেরকে কি করবেন? ফেরত প্রদান করবেন যে আমি সমন জারি করছি, তাদেরকে পায় নাই, আমি বিস্তারিত প্রতিবেদনের ভিতর লেখা দেবো যে তাদেরকে বাড়িতে পায় নাই, আমি প্রকাশ্য স্থানে এক কপি লটকে দিয়েছি। তারপরে 72 বলা হয়েছে সরকারি কর্মচারীর নিকট সমন জারি। এখন সরকারি কর্মচারীর নিকট সমন জারি কিভাবে করা হবে? এই যে আমাদের বিভিন্ন মামলা টামলা সংক্রান্ত যে কি হয়, বিভিন্ন কাগজগুলো যে আছে, সেগুলো তো সমন। সমন জারি করার ক্ষেত্রে কিভাবে করা হয়? যে ইউনিটে কর্মরত থাকে সেই ইউনিটের ইনচার্জ বরাবর বা সেই ইউনিটের যে প্রধান কর্মকর্তা আছে সেই প্রধান কর্মকর্তা বরাবর আদালত কি করতে পারেন? সমনের 2 কপি প্রেরণ করে দিতে পারেন। যখন সমনের 2 কপি প্রেরণ করে দেবে তখন সেই ইউনিটের ইনচার্জ বা প্রধান যে কর্মকর্তা থাকবেন তিনি স্বাক্ষরপূর্বক সেই সমনের 2 কপি গ্রহণ করবেন। ঠিক আছে, স্বাক্ষরপূর্বক গ্রহণ করবেন। গ্রহণ করে এখন ঊর্ধ্বতন অফিসার কি গ্রহণ করে? ঊর্ধ্বতন অফিসার গ্রহণ করে না, ঊর্ধ্বতন অফিসারের মানে অধস্তন যারা থাকে, মানে ঊর্ধ্বতন অফিসারের পক্ষে তারা গ্রহণ করে। গ্রহণ করার পর কি করে? ওই যার কাছে সমনটা জারি করার কথা তার কাছে সমনের এক কপি দিয়ে অপর কপিতে প্রাপ্তি সাক্ষ্য নেয়। ধারা 72 পিআরবি 471 ধারা 72 রাখেই তো নাকি বলে গেছে? সেক্ষেত্রে আপনার শাস্তি ধারা 271। ধারা 279, ধারা 279, ধারা 279-তে বলা হয়েছে ধারা 72-2 বলা আছে সরকারি কর্মচারীর নিকট যে সমনের এক কপি প্রদান পূর্বক অপর কপিতে স্বাক্ষর নেওয়া হয়েছে, স্বাক্ষরিত কপি দ্বারা সমন জারি হয়েছে বলে গণ্য করা যায়। সমন জারির প্রমাণ সরকারি কর্মচারীর নিকট সমন জারির প্রমাণ ধারা 72 কোনো ব্যক্তি ধারা আহত বা জখম হওয়ার সম্ভাবনা থাকে। ধারায় বলা আছে সমন জারি যদি নিজ এলাকার বাইরে যদি অন্য এলাকায় জারি করার প্রয়োজন হয় তখন সমন কিভাবে জারি করতে হবে? সমন এমন ভাবে জারি করতে হবে নিজ এলাকার বাইরে যদি জারি করার প্রয়োজন হয় তাহলে ইস্যুকৃত আদালত, যে আদালত সমন ইস্যু করবেন সেই আদালত সংশ্লিষ্ট এলাকার ম্যাজিস্ট্রেট বরাবর কি করবেন? সমনের 2 কপি প্রেরণ করে দেবেন। দণ্ডবিধান লাগবে না। যখন সংশ্লিষ্ট এলাকায় সমনের 2 কপি প্রেরণ করবেন তখন ওই এলাকার ম্যাজিস্ট্রেট কি করবেন? সমন যেভাবে জারি করার কথা পুলিশ অফিসারের মাধ্যমে হোক বা তার নিজস্ব কোনো লোক হোক বা সরকারি অন্য কোনো কর্মচারী হোক, মানে তার নিজস্ব লোক বলতে তার অধস্তন কোনো কর্মচারী হোক, সরকারি কোনো কর্মচারী হোক, সেই কর্মচারীর মাধ্যমে যেভাবে জারি করার কথা 69, 70, 71, 72 ধারা অনুযায়ী তিনি সেভাবেই সমনটা জারি করবেন। ধারা 73। ধারা 74 সংক্রান্ত প্রশ্ন হয় যে আপনি একজন নামক একজন পুলিশ অফিসার কি করছেন? রহিম মেম্বারের বাড়ি বা রহিম চেয়ারম্যানের বাড়ি সমনের 1 কপি জারি করছেন। এখন রহিম চেয়ারম্যান বা রহিম মেম্বার আদালতে হাজির হয়ে তিনি বলছেন যে আমি সমন সঠিকভাবে সঠিক সময়ে পাই নাই। এখানে যে সমনটা জারি হয়েছে এখন ক নামক ওই পুলিশ অফিসার কিভাবে প্রমাণ করবেন? তাহলে আপনি এখন প্রমাণ করা ধারা 74 প্রমাণ 74। এখন প্রমাণ করার পদ্ধতি হলো ক নামক পুলিশ অফিসার
সমনের এক কপি প্রদান পূর্বক অপর কপিতে অপর পৃষ্ঠায় তিনি কি করছেন? প্রাপ্তি স্বাক্ষর নিচ্ছেন। এই প্রাপ্তি স্বাক্ষরিত কপি তিনি কি করছেন? আদালতে এফিডেভিট সহ কি করছেন? প্রত্যর্পণ করছেন। এই প্রত্যর্পিত কপি দ্বারা তিনি প্রমাণ করবেন যে সমন সঠিকভাবে সঠিক সময়ে জারি করা হয়েছে এবং ওই ব্যক্তি বা ওই ব্যক্তির পক্ষে তার পিতামাতা, তার ভাই বোন, তার ভাই বা তার চাচা বা সে নিজেই কি করছে? এই সমনের এক কপি সে গ্রহণ করছে। এখানে সমন সংক্রান্ত গ্রহণের পরে যদি মিথ্যা বলে তাহলে তো আরেকটা অপরাধ হয়ে যাবে, দণ্ডবিধির আরেকটা অপরাধ হয়ে যাবে। আর দণ্ডবিধির এখানে সমন সংক্রান্ত যে অপরাধ, যদি সমন জারি করার ক্ষেত্রে কোনো ব্যক্তি আত্মগোপন করে তাহলে অপরাধ কত? ধারা 272। রোগের বিস্তার ঘটান বা আর যদি বাধার সৃষ্টি করে তাহলে ধারা 173, যে সমন জারি করা হয়েছে আর সমন জারি অনুযায়ী যদি কোনো ব্যক্তি হাজির না হয় তাহলে অপরাধটা হবে ধারা 174। অর্থাৎ সমন জারি করা হয়েছে, জারি করার পরেও কি করছে ওই ব্যক্তি সমন অনুযায়ী নির্দিষ্ট দিন তারিখ ও সময়ে কি হয় নাই? হাজির, নির্দিষ্ট স্থানে হাজির হয় নাই। যদি হাজির না হয়, সে যদি গড় হাজির থাকে তাহলে তার অপরাধ ধারা 174। ধারা 174 সমন সংক্রান্ত অপরাধ, ধারা 172, 173, 174। তাহলে যদি সমন সংক্রান্ত কখনো প্রশ্ন হয় যে সমন কাকে বলে, সমন কি বা সমন বলতে কি বোঝায় বা সমনের সংজ্ঞা লিখো, তাহলে ধারা ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 68, পিআরবি 471 বিধি। আর যদি কোনো প্রশ্ন হয় যে সমন জারির পদ্ধতি আলোচনা করো, ফৌজদারি কার্যবিধি আইনের 93 ক থেকে বলা আছে দেশের বাইরে যদি সমন জারি করার প্রয়োজন হয় তাহলে দেশের বাইরেও সংশ্লিষ্ট ওই ব্যক্তি, সমন সংশ্লিষ্ট ব্যক্তি যেখানে বা যে স্থানে বসবাস করেন সেই স্থান বা সেই এলাকার কি করতে হবে? আদালত বরাবর বা হাকিম বরাবর সমনের 2 কপি প্রেরণ করলে সমন জারি হয়েছে বলে গণ্য হবে। তাহলে ধারা 93 ক এটাও কিন্তু সমন জারির ভিতরেই পড়ে, দেশের বাইরে সমন জারি। তাহলে ধারা 69, ধারা 70, ধারা 71, ধারা 72, ধারা 73, ধারা 93 ক সমন জারির পদ্ধতি। আর যদি কখনো প্রশ্ন হয় যে সমন জারির প্রমাণ বিস্তারিত আলোচনা করুন তাহলে ধারা 74। ধারা 74। আর যদি কখনো প্রশ্ন হয় সমন সংক্রান্ত বিস্তারিত আলোচনা করুন তাহলে ধারা 68 থেকে ধারা 74 এবং সেই সাথে ধারা 93 ক সমন সংক্রান্ত যেগুলো বিষয় আছে প্রত্যেকটা বিষয়ে এর ভিতরে উল্লেখ করতে হবে যে সমন সংক্রান্ত বিস্তারিত আলোচনা করুন। 268-তে আমার কথা বুঝতে পারছেন? ধারা 290 গণ উপদ্রবের শাস্তি। আর ধারা জি স্যার, বুঝতে 271 বলা পারছি। হয়েছে যদি তাহলে কোনো সমন ব্যক্তি সংক্রান্ত গণ প্রশ্ন উপদ্রব হয় যে সমন রাখেন কেন ইস্যু করা হয় বা সমন 2 নতুন করার কারণ করেন তাহলে তার এর সাথে যদি একটা প্রশ্ন করা যায় যে গ্রেফতারি পরোয়ানা ধারা ইস্যু করা হয়, 291 সমন 2 কপিতে কেন ইস্যু করা হয় এবং গ্রেফতারি পরোয়ানা কপিতে কেন ইস্যু করা হয় বিস্তারিত আলোচনা করব। গ্রেফতারি পরোয়ানা কত? ফৌজদারি কার্যবিধি আইনের 75 ধারা পিআরবি বলা হয়েছে অশ্লীল পিআরবি পুস্তক 368 আর 315 বিধি। অশ্লীল পুস্তক বিক্রয়ের শাস্তি, অশ্লীল গ্রেফতারি পুস্তক পরোয়ানা এক কপিতে কেন ইস্যু করা হয়? ইত্যাদির শাস্তি। গ্রেফতারি পরোয়ানা এক কপি ঠিক আছে, করার কারণে গ্রেফতারি এখানে পরোয়ানা বলা হয়েছে যদি কোনো ব্যক্তি বা যে অপরাধী বা যে কোনো আসামিকে পুস্তক গ্রেফতার করার জন্য বা পুস্তিকা, কোনো কাগজ, আসামিকে কি কোনো করা হয়? ফেস্টুন, কোনো গ্রেফতারি অঙ্কন, কোনো পরোয়ানা চিত্র, দেখানো হয় কোনো কিন্তু গল্প গ্রেফতারি মূর্তি বা পরোয়ানা কোনো মূর্তি বা অন্য বুঝিয়ে দেওয়া কোনো হয় না। কিছু সেজন্য কি করা হয়? গ্রেফতারি যদি বিক্রয় করেন, কথা বোঝা গেল? অশ্লীল প্রত্যেকটা জিনিসই জি স্যার, অশ্লীল। বুঝা গেছে। অশ্লীল কোনো এগুলা পুস্তক, জিনিস অশ্লীল ছোট, কোনো ক্রিটিক্যালি পুস্তিকা, প্রশ্ন অশ্লীল করে কোনো আমরা বই, বুঝতে পারি অশ্লীল না, কোনো বোঝার ফেস্টুন, ঝামেলা। অশ্লীল কোনো মূর্তি, কথা অশ্লীল বুঝতে কোনো পারছেন? চিত্র, তাছাড়া আর অশ্লীল কোনো কিছুই না। আর গল্পমূর্তি বা সমন অশ্লীল সংক্রান্ত অন্য এখানে এই কোনো প্রশ্ন কিছু আসতে যদি পারে, কি করেন এর বাইরে প্রশ্ন বিতরণ আসার করেন, কোনো ইয়া নাই। ভাড়া করেন এখন প্রশ্ন আসতে পারে কিরকম অথবা যে প্রকাশ্যভাবে ক নামক একজন এএসআই আদালত থেকে প্রদর্শন করেন, 2 কপি সমন প্রকাশ্যভাবে পাইছে। এখন রহিম নামক একজন ব্যক্তি বা খ নামক একজন ব্যক্তি বা প নামক একজন ব্যক্তিকে সেই সমনের কপি জারি করতে হবে। সমনের জারি করার পদ্ধতি বর্ণনা করুন। এখন এখানে ক নাম আর প নাম বা খ নাম এই ব্যক্তিগুলোর নাম ধরে 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 কি করতে হবে? 292 ধারায় বলা হয়েছে সমন জারি করতে হবে। এই যে অশ্লীল কথা বুঝতে বইগুলা পারছেন? যারা উৎপাদন করে, 69 ধারা যেভাবে যারা জারি করার কথা সংরক্ষণ করে, যে ক নামক যারা পুলিশ বিক্রয় অফিসার করে, যারা খ নিয়ন্ত্রণে রাখে, নামক যারা ব্যক্তির অধিকারে কাছে রাখে, এক যারা কপি
প্রতিবেদন কি এক কপি সমান প্রদান করে জারি করতে পারে। বিভিন্ন আবার দোকানে দুইয়ে বলা হয়েছে কি এক কপি প্রদান করে অপর কপিতে স্বাক্ষর নিতে পারে। ক নামক ব্যক্তি তো কোম্পানিও না প্রতিষ্ঠানও না, এখানে মোট 3 দেওয়ার প্রয়োজন নাই। তারপরে কত দিলেন 70। ক নামক ব্যক্তি কি করলেন সমানজারি করতে যায়, দেখেন যে খ নামক ব্যক্তি উপস্থিত নয়। যখন খ নামক ব্যক্তির বাড়িতে যদি কোনো সাবালক পুরুষ থাকে তার নিকট সমনের এক কপি প্রদান করে অপর কপিতে প্রাপ্ত স্বাক্ষর নিয়ে সমানজারি করলেন। তারপরে কত 71 ক নামক ব্যক্তি নাই, ক নামক ব্যক্তি অফিসার কি করলেন সমানজারি করতে যায়, দেখেন যে খ নামক ব্যক্তি নাই, তার বাড়িতে কোনো সাবালক পুরুষও নাই বা অন্য কোনো ব্যক্তিও নাই, সেক্ষেত্রে ওই খ নামক ব্যক্তির বাড়িতে প্রকাশ্য কোনো স্থানে জানালা বা দরজা যেখানে হোক না কেন প্রকাশ্য স্থানে প্রকাশ্যভাবে এক কপি কি করলেন লটকে দিয়ে সমানজারি করলেন। তারপরে কোনো নির্দিষ্ট 72 দেওয়া নাই। ক নামক একজন পুলিশ অফিসার খ নামক একজন ব্যক্তি যদি সরকারি কর্মচারী হয় তাহলে সেক্ষেত্রে জারি করার পদ্ধতি কি, তার তিনি যেখানে কর্মরত থাকবেন সেখানে কি করবেন সমানের 2 কপি প্রেরণ করে দেবেন, প্রেরণ করে দিয়ে সেখানে জারি করতে হবে। তারপরে 73 যদি অন্য এলাকায় যদি থাকে তাহলে সেভাবে প্রেরণ করতে হবে। তারপর 93 ক যদি দেশের বাইরে থাকে, দেশের বাইরে থাকার ক্ষেত্রে কি করতে হবে সংশ্লিষ্ট এলাকার ম্যাজিস্ট্রেট বা আদালত বা হাকিম বরাবর প্রেরণ করতে হবে। ধারা 68 থেকে ধারা 74 আর ধারা 93 সমন সমানজারির পদ্ধতি সমানজারির প্রমাণ। এখানে প্রশ্ন আসতে পারে 3টা, সমন কি সংক্ষিপ্ত প্রশ্ন, সমানজারির পদ্ধতি কি বা সরকারি কর্মচারীর উপর সমানজারির পদ্ধতি বিস্তারিত আলোচনা করুন। যারা আছে এই বয়স্ক ব্যক্তিদের এখন সরকারি কর্মচারীর উপর সমানজারি তাহলে তো 70 70 71 অনেকে ঠাস করে মেরে দেবে সরকারি কর্মচারীর উপর সমানজারি। অথবা প্রশ্ন আসলো ক নামক একজন ব্যক্তি সরকারি কর্মচারী, তিনি অমুক জায়গায় কর্মরত আছেন, তার উপরে আদালত থেকে 2 কপি সমন ইস্যু করা হয়েছে, এখন তার নিকট সমানজারির পদ্ধতি বিস্তারিত আলোচনা করুন। প্রশ্ন মনে করেন 3 মার্ক 4 মার্ক, এখন মনে করেন 69 থেকে শুরু করে অনেকে দেখবেন 73 ধারা পর্যন্ত, ঠিক আছে। কিন্তু সরকারি কর্মচারীর উপর সমানজারি ফৌজদারি কার্যবিধি আইনের 72 ধারা, এক ধারাতেই বলা আছে সরকারি কর্মচারীর উপর সমানজারির পদ্ধতি এবং সমানজারির প্রমাণ 72 1 72 শিশুর কাছে যদি 2। বিক্রয় করেন বা কোনো শিশুর যদি সংরক্ষণে রাখেন বা কোনো শিশু আমার কথা যদি বুঝতে পারলেন? নিয়ন্ত্রণে রাখেন তাহলে তার অপরাধ হবে ধারা 293। বোঝা গেছে স্যার। ধারা 200 এই প্রশ্ন আসতে পারে, এর বাইরে এখান থেকে আর কোনো প্রশ্ন নাই। তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের কত তাহলে 74 ধারা পর্যন্ত আজকে হলো, এর পরবর্তীতে 75 ধারা থেকে অল্পবয়স্ক ব্যক্তি বা শিশু বলতে বোঝানো 86 ধারা পর্যন্ত আপনার গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত যেগুলা ধারা আছে সেগুলো ধারা ইনশাল্লাহ আলোচনা করব। কম বয়স তারপর ইনশাল্লাহ দৈনিকই এগুলো আলোচনা 20 বছরের থাকবে। বেশি সে তার কাছে আজকে হলো ফৌজদারি দণ্ডবিধির 295 থেকে 298 ধারা। 98 কিন্তু 95 তে বলা হয়েছে কি ধর্মীয় উপাসনালয় ক্ষতি করা, আর 95 এর কতে বলা হয়েছে কি ইচ্ছাকৃত ভাবে আঘাত করা। 292 দ্বারাই হলো ধর্মীয় শাস্তি অবমাননা করার জন্য, যারা ধর্মের পরবর্তী অবমাননা বছরের করার বেশি জন্য তাদের যদি কোনো বিরুদ্ধে ব্যক্তি কি তৈরি করে ধর্মের বিক্রয় করে অনুভূতিতে, আদায় প্রদর্শন করে ধর্মের অনুভূতি শাস্তি 292। ধর্মের 20 অনুভূতি, বছরের কম আমার যাদের ধর্মের বয়স প্রতি যে তাদের একটা কাছে অনুভূতি আছে, আমার একটা বিক্রি করে, বিশ্বাস আছে, ভাড়া আমার আদায় একটা কি করে আত্মবিশ্বাস প্রদর্শন আছে করে আমার ধর্ম বা নিয়ে, বিতরণ করে তাদের আমরা কাছে আমাদের শাস্তি ধর্ম হলো নিয়ে আত্মবিশ্বাস আছে যে আমরা মারা গেলে জান্নাতে যাবো, এই 293। করবো সেই করবো। 93 এখন এই তাহলে ধর্ম সংক্রান্ত যদি ধারা কোনো ব্যক্তি অনুভূতিতে যদি 268 কোনো বলা হয়েছে আঘাত কোনো করে বা আঘাত অভিভাবক হানে 269 তাহলে তাদের বলা হয়েছে শাস্তি ধারা যদি 295 এর ক। অবহেলাপূর্ণ আচরণের 296 তে জন্য বলা যদি হয়েছে কোনো ব্যক্তি ধর্মীয় সমাবেশে সংক্রামক যদি কোনো রোগে ব্যক্তি যদি গোলমাল করে বা গোলমাল 274 করার বলা চেষ্টা হয়েছে করে তাহলে তার শাস্তি পিতৃপূর্ণ আচরণ ধারা প্রতিকার 296। 277 সাঙ্গ নিরোধ গোরস্থান অথবা কবরস্থান বা সাঙ্গ শ্মশানঘাট নিরোধ সংক্রান্ত অথবা অপরাধ কোয়ারেন্টাইন ধারা সংক্রান্ত যে আইন 298 আছে কোনো বা নিয়ম আছে ধর্মকে বা বিধি আছে অবমাননা করার জন্য বা অবমূল্যায়ন করার জন্য কি করা হয়, বা কোনো ধর্ম সংক্রান্ত পালন না কুরুচিপূর্ণ করেন যদি বা কোনো যদি শব্দ অমান্য উচ্চারণ করেন করা হয় বা তাহলে কোনো তার কিছু যদি যানবাহন বলা হয় বা চালনা কোনো করা কিছু যদি বা লেখা হয় তাহলে অসচেতনতার ফলে যদি কোনো ব্যক্তি জীবন বিপন্ন হওয়ার মতো আশঙ্কা আগামীকালকের থাকে বা পড়া ধারা বিপন্ন হওয়ার 299 আর মতো কোনো 300 সম্ভাবনা থাকে খুবই গুরুত্বপূর্ণ। অথবা কোনো ব্যক্তি যদি আহত আমার বা জখম হওয়ার মনে হয় যে সম্ভাবনা থাকে তাহলে 299 তার আর শাস্তি 300 ধারা ধারায় আমার কাছে কঠিন 279। মনে হয়। ধারা কথা বুঝতে 279 পারছেন? ধারা 290 299 আর আর 300 গণহত্যার শাস্তি ধারা 291 যেটাই খুন সেটাই কি অপরাধজনক নরহত্যা বা নরহত্যা ধারা 292 তে বলা বা হয়েছে দণ্ডার্হ অশ্লীল নরহত্যা। বই-পুস্তক বিক্রয় করা কিন্তু দণ্ডার্হ নরহত্যা বা অপরাধজনক নরহত্যা এটা কি খুন নয়। যেগুলো খুন হয়, মানুষ খুন হয়, এই খুনের বিষয়গুলো কি হয়
অপরাধজনক নরহত্যা হয়, কিন্তু অপরাধজনক নরহত্যা কোনো সময়ই খুন হয় না। অশ্লীল পুস্তক, কারণ বই, খুনের ক্ষেত্রে কিছু কিছু এই বিষয় জাতীয় যদি কোনো কিছু যদি বিক্রি করা হয়, উপস্থিত ভাড়া দেওয়া হয়, থাকতে হয়। প্রদর্শন করা হয়, বিতরণ করা হয়, তাহলে তার শাস্তি ধারা সেই জন্য এই 293, বিষয় যদি উপস্থিত ধারা না থাকার 293, নরহত্যা, অপরাধজনক নরহত্যা, এই ধারা অপরাধজনক নরহত্যার ক্ষেত্রে ওই 294। খুনের কিছু কিছু বিষয় উপস্থিত আগে থাকে না সাধারণত বিধায় সেটা অপরাধজনক জানতাম, নরহত্যা। আর কিছু আগে কিছু সাধারণত বিষয় খুন অপরাধজনক জানতাম নরহত্যা যে সে খুনের এলাকার যাত্রা বলা হয়, ক্ষেত্রে কিছু কিছু এখানে বিষয় বিভিন্ন ধরনের লক্ষণীয় থাকে অশ্লীল বা গান সেখানে কিছু পরিবেশন করা হয়, প্রকাশ অশ্লীল থাকে নৃত্য পরিবেশন বা করা সেখানে হয়। কিছু বোঝা এই যায় অশ্লীল যে গান এটা আর অশ্লীল ইচ্ছাকৃতভাবে নৃত্য বা পরিবেশন করার প্ল্যান শাস্তি প্রোগ্রাম ধারা করে, এই সকল ক্ষেত্রে 294, আরো কিছু কিছু আছে। ধারা এই সকল ক্ষেত্রে কি হয়, খুন করা হয়। 294। খুনের চ্যাপ্টার আর কথা কি অপরাধজনক বোঝা যায়? নরহত্যা চ্যাপ্টার আগামীকালকে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব, ইনশাল্লাহ শরীরটা যদি ভালো থাকে। স্যার। তাহলে ইনশাল্লাহ থাকেন। আর সকালবেলার ক্লাসটা মনে হয় আপনাদের কষ্ট, সকালবেলা কালকেও তারা নেব না, একবারে সামনের শনিবার থেকে বলতে বলা ইনশাল্লাহ হচ্ছে যদি কোনো রেগুলার অশ্লীল গান সকালের গাওয়া ক্লাস। হয়, অশ্লীল কোনো জিনিস যদি পাঠ করা হয়, তাহলে ইনশাল্লাহ ভালো তারপর থাকেন। অশ্লীল কোনো যদি নৃত্য করা হয়, এই জাতীয় যে আসসালামু অশ্লীল যে আলাইকুম স্যার। বিষয়গুলো যদি যে থাকে, ওয়ালাইকুম এই আসসালাম। বিষয়গুলা কি পাঠ করা বা অশ্লীল সঙ্গীত পরিবেশন করা বা অশ্লীল গান পরিবেশন করা, এগুলার শাস্তি ধারা 294। আগে শুনছেন কিনা সঠিক বলতে পারবো না, যে এলাকার যাত্রাপালা হয়, এই যাত্রাপালার বিভিন্ন অনুষ্ঠানগুলো যে করা হয়, এখানে বিভিন্ন ধরনের অশ্লীল কি করা হয়, অশ্লীল গান পরিবেশন করা হয়, অশ্লীল সঙ্গীত পরিবেশন করা হয়, অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়। এই সকল অশ্লীল গান পরিবেশন করা, নৃত্য পরিবেশন করা, তারপরে আপনার সঙ্গীত পরিবেশন করা বা অশ্লীল কথাবার্তা বলা, এগুলো প্রত্যেকটা জিনিসই কি অপরাধ ধারা 294। ধারা 294। তাহলে ধারা 268 থেকে ধারা 294 বুঝতে কোনো সমস্যা আছে না, কোথাও কোনো প্রশ্ন আছে? সমস্যা নাই স্যার। সমস্যা নাই। ঘরে দেখে জানা মনে স্যার। এই চ্যাপ্টার 68 থেকে 93 কালকে ইনশাল্লাহ আবার 64 ধারা 295 থেকে 298, 295 থেকে 298 পর্যন্ত কালকে ইনশাল্লাহ ক্লাস হবে। আর ক্লাস সকালে কি আসতে পারবেন? সকালে স্যার আজকে কষ্ট হয়ে যাবে স্যার। আচ্ছা, পরে সমস্যা নাই। আর আর 2 দিন না, 4 তারিখ আর জি 5 স্যার। তারিখ, জি স্যার। এই 2 করে ইনশাল্লাহ আমরা 2 বেলাতেই নিয়মিত হব। আর এই যে ধারাগুলো আছে 268 থেকে 294, এই ধারাগুলো একটু বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন। আর 1 ধারা থেকে 225 ধারা পর্যন্ত, 1 ধারা থেকে 225 ধারা পর্যন্ত অবশ্যই একটু রিভিশনের চেষ্টা করবেন। আমি দণ্ডবিধির যে সূচি, সেই সূচিটা আপনাদেরকে অলরেডি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? যদি জি মনে স্যার। হয় প্রিন্ট করতে যদি পারেন, তাহলে প্রিন্ট করে নিয়ে নিন, কাছে রেখে দিন। আর তা যদি না হয়, মোবাইলে তো আছেই, মোবাইল থেকে দেখে নেবেন, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। ঠিক করে নেব। তাহলে থাকবেন। আজকের মতো ইনশাল্লাহ ক্লাস এখানে শেষ। আর ফরিদ ভাইকে একটু জানিয়ে দিন যেন ক্লাসটা একটু আছে, ঠিক আছে? তাহলে জি ইনশাল্লাহ স্যার, ভালো ঠিক থাকবেন। আছে। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।